আরিফ করছে না আমরা একটা উড়ে আমরা আসলে বেসিক্যালি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডেশনটা মূলত তোমার যে নীতিটা থেকে শুরু হয়েছে, বা কোয়ান্টাম মেকানিক্সের তুমি জনক বলতে পারো কাকে, বিজ্ঞানী হচ্ছে হাইজেনবার্গ। ওকে, তো উনি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের জন্য। তো আমাদের বেসিক্যালি মেকানিক্স দুইটা ভাগে ডিভাইড, আমি আগেও বলেছিলাম। একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স, আর একটা হচ্ছে আমাদের কি কোয়ান্টাম মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ডিফারেন্স কই? ডিফারেন্স হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে জেনারেলি আমরা কি করি, আমরা কোনো একটা দেখো ঠিক আছে না নারাই হলো। আচ্ছা দেখো, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা বেসিক্যালি কি করি? ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কোনো একটা বস্তুর কণা ধর্ম নিয়ে আলোচনা করি। কি ধর্ম? কণা ধর্ম। তো ক্লাসিক্যাল মেকানিক্স মূলত তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কোনো একটা বস্তুর কি ধর্ম নিয়ে আলোচনা করি ভাই? কণা ধর্ম নিয়ে আলোচনা করি। তো ক্লাসিক্যাল মেকানিক্স মূলত কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? নিউটনস লস। ঠিক আছে, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। বাট কোয়ান্টাম মেকানিক্সে মূলত আমরা আলোচনা করি ছোট ছোট পার্টিকেল নিয়ে। কি পার্টিকেল নিয়ে? ছোট ছোট পার্টিকেল। অর্থাৎ বড় বড় কণার ক্ষেত্রে নিউটনের সূত্র দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। কথাটা শোনো, বড় বড় কণার ক্ষেত্রে যেমন ধরো রাস্তায় চলমান একটা গাড়ি, আমি তুমি, এই কলম, এই মোবাইল ফোন, ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে নিউটনের সূত্র দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। বাট যখন তুমি পরমাণুর ভিতরে ঢুকবা, যখন তুমি ইলেকট্রনের গতি প্রকৃতি অ্যানালাইসিস করবা বা প্রোটনের গতি প্রকৃতি অ্যানালাইসিস করবা, তখন কিন্তু আর নিউটনের ল তোমার কাজে আসবে না। তাহলে পরমাণুর অভ্যন্তরে থাকা কণাগুলোর ক্ষেত্রে বা ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রে আমাদের যেই ধরনের মেকানিক্স আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের কি? কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সে বেসিক্যালি আমরা যেটা বলি, একদম সোজা ভাষা যদি আমি তোমাকে বলি, কোয়ান্টাম মেকানিক্সে আমরা মূলত আলোচনা করব কোনো একটা পার্টিকেলের তরঙ্গ ধর্ম নিয়ে। কি নিয়ে? তরঙ্গ ধর্ম নিয়ে। ক্লাসিক্যাল মেকানিক্সে আলোচনা করব আমরা কোনো একটা পার্টিকেলের কণা ধর্ম নিয়ে। কি নিয়ে? কণা ধর্ম নিয়ে। কণা ধর্ম বলতে হয় কি বোঝায়? ওই পার্টিকেলের ভরবেগ। কি বোঝায়? ভরবেগ। আর তরঙ্গ ধর্ম বলতে কি বোঝায়? ওই পার্টিকেলের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আরে ক্লাস में জায়গা আছে? তাহলে ভাই বুঝতে পারলাম। দেখো এই কথা বলো, এই দরজাটা একটু আপডেট দিয়ে শুধু তাহলে দেখো ভাই আমি কি বলছি শোনো, তাহলে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে আলোচনা করব পার্টিকেলের কি ধর্ম নিয়ে? বলো, কণা ধর্ম। কণা ধর্ম বলতে কি বোঝায়? ভরবেগ। আর কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি নিয়ে আলোচনা করব? বেসিক্যালি ছোট ছোট পার্টিকেল নিয়ে, সাব অ্যাটমিক পার্টিকেল, যেই পার্টিকেলগুলো পরমাণুর অভ্যন্তরে থাকে। ওকে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কোয়ান্টাম মেকানিক্সে আমরা মূলত আলোচনা করব এই কণাগুলোর কোন ধর্ম নিয়ে? তরঙ্গ ধর্ম। ঠিক আছে, তুমি দুইটা জিনিস মাথায় রাখবা। ক্লাসিক্যাল মেকানিক্স কোন ধর্ম নিয়ে আলোচনা করে? কণা ধর্ম নিয়ে আলোচনা করে। আর কোয়ান্টাম মেকানিক্স কোন ধর্ম নিয়ে আলোচনা করে? তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করে। তাহলে এখন তুমি মাথার ভিতরে এটা ঢুকায় নাও যে পরমাণুর অভ্যন্তরে যে পার্টিকেলগুলো থাকে, বিশেষ করে ইলেকট্রন, আমরা কাকে বেশি ফোকাস করব? ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন কিসের মতো আচরণ করতে পারে? তরঙ্গের ন্যায় আচরণ করতে পারে। লাস্ট ক্লাসে আমরা কিন্তু দেখছিলাম যে কোনো একটা বোর কক্ষপথে যখন কোনো একটা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, তাহলে তার গতিপথটা কিসের মতো? তরঙ্গের মতো। কিসের মতো? তরঙ্গের মতো।
তাহলে আমরা এখন মাথার মধ্যে এটা ভাইয়া সেট করে নিলাম যে ইলেকট্রন একটা তরঙ্গ। সোজা বাংলা কথা কি, ইলেকট্রন কি একটা তরঙ্গ। ইলেকট্রনকে আপাতত কিছু দিনের জন্য ভুলে যাবো ইলেকট্রন একটা কণা, কথাটা বুঝতে পারছো? এরপরে আবার আমরা ফেরত আসবো, ঠিক আছে? বাট আপাতত আমাদের মাথার মধ্যে কি সেট করবো আমরা, ইলেকট্রন একটা তরঙ্গ। ইলেকট্রন কি একটা ওয়েভ, একটা তরঙ্গ। আচ্ছা, এখন দেখো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদেরকে কি বলে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদেরকে বলে যে কোনো গতিশীল কণার অবস্থান ও ভরবেগ, কি বলো, কোনো গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে তোমাকে দুইটা জিনিস আগে বুঝতে হবে। একটা হচ্ছে তোমার অবস্থানের অনিশ্চয়তা। কি এটা? অবস্থানের অনিশ্চয়তা, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা এক্স। কি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা এক্স। আর আরেকটা হচ্ছে আমাদের ভরবেগের অনিশ্চয়তা, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা পি। কি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা পি। আচ্ছা, এখন আগে তোমাদেরকে আমি বুঝাচ্ছি যে অবস্থানের অনিশ্চয়তা জিনিসটা কি আর ভরবেগের অনিশ্চয়তা জিনিসটা কি। আচ্ছা দেখো, মনে করো দুইটা ব্যক্তি ধরো দুই বন্ধু দাঁড়ায় আছে কোন একটা জায়গাতে, ওকে, দুই ফ্রেন্ড দাঁড়ায় আছে। মনে করো সমস্যা করে, মনে করো দুইটা ফ্রেন্ড দাঁড়ায় আছে। একজনের নাম কি, ধরো একজনের নাম হচ্ছে ডেইজি, ঠিক আছে? একজনের নাম হচ্ছে ডেইজি, ঠিক আছে? আর একজনের নাম মনে করো কি দেওয়া যায়, লুসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুই ফ্রেন্ড ডেইজি এবং লুসি এরা সামনাসামনি দাঁড়ায় আছে। আচ্ছা, এখন মনে করো ডেইজি থেকে লুসি 10 মিটার দূরে দাঁড়ায় আছে, মনে করো। তাহলে ডেইজি এবং লুসি, বলো ডেইজি এবং লুসির প্রকৃত দূরত্ব কত, বলো ডেইজি এবং লুসির প্রকৃত দূরত্ব কত ভাইয়া, 10 মিটার। আচ্ছা, মনে করো 10 মিটার। এখন মনে করো আমি ডেইজিকে যে জিজ্ঞেস করলাম, এই ডেইজি বলো তো যে লুসি তোমার থেকে কত মিটার দূরে আছে, ঠিক আছে? এখন ডেইজি বললো, এখন দেখো ডেইজি কিন্তু চোখের আন্দাজে বুঝতেছে না যে আসলে দূরত্বটা কত। অ্যাকচুয়াল ডিসটেন্স হচ্ছে 10 মিটার, এটা আমরা জানি, ঠিক আছে? বাট ডেইজি চোখের আন্দাজে দূরত্বটা বুঝতে পারতেছে না। তখন ডেইজি বললো কি, আচ্ছা লুসি আমার থেকে 12 মিটার দূরে আছে। লুসি আমার থেকে কত মিটার দূরে আছে? তাহলে আমি যখন ডেইজিকে কি জিজ্ঞেস করলাম, ডেইজি বলো তো লুসি তোমার থেকে কত মিটার দূরে আছে, তাহলে ডেইজি কি উত্তর দিল যে লুসি আমার থেকে কত মিটার দূরে আছে, 12 মিটার দূরে আছে। তার মানে ডেইজি হিসাব করছে লুসি তার থেকে কত মিটার দূরে আছে, 12 মিটার দূরে আছে। আচ্ছা, তাহলে এই হলো 12 মিটার। চাপাচাপি করে বসো, ঠিক আছে? কষ্ট করে বসো, দেখি নেক্সট দিন একটা ব্যবস্থা করবো। তোমরা একটা কাজ করে আমি বলি, তোমরা হচ্ছে যে পাশের রুমে যাও, যাই ওখান থেকে একটা বেঞ্চ নিয়ে আসো, কষ্ট করে পাশের রুমে বেঞ্চ পাবো। সামনে বসতে বলে এসে বসে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট থেকে মেয়েরা সামনে ওই মাঝখানে ওই পিছনে বসো। আচ্ছা দেখো ভাইয়া, যে আমি কি বললাম, ডেইজিকে যে জিজ্ঞেস করলাম ভাই লুসি তোমার থেকে কত মিটার দূরে আছে, ডেইজি উত্তর দিল লুসি তার থেকে কত মিটার দূরে আছে, 12 মিটার দূরে আছে। এখন আমাকে বলো যে ডেইজি লুসির দূরত্ব কত মিটার বেশি মেজার করছে, 2 মিটার বেশি মেজার করছে। তাহলে এই 2 মিটার কি আসলে ভুল না? আলটিমেটলি কি লুসি 12 মিটার দূরে আছে? না, লুসি কিন্তু 12 মিটার দূরে না। লুসি কত মিটার দূরে আছে? লুসি রিয়ালিটিতে কত মিটার দূরে আছে? 10 মিটার দূরে আছে। বাট ডেইজি হিসাব করছে লুসি কত মিটার দূরে আছে, 12 মিটার দূরে আছে। তার মানে ডেইজি লুসির দূরত্ব কত মিটার বেশি মেজার করছে, 2 মিটার বেশি মেজার করছে। তাহলে এই 2 মিটার কি ভুল পরিমাণ না বলো? তাহলে দূরত্ব পরিমাপে ভুলের পরিমাণ কতটুকু, 2 মিটার কিনা বলো, 2 মিটার। তার মানে এই যে দূরত্ব পরিমাপে 2 মিটার ভুল হইল, এটাকে আমরা বলবো অবস্থানের অনিশ্চয়তা। কথাটা বুঝতে পারছো কিনা?
তাহলে অবস্থান নির্ণয়ে ভুলের পরিমাণকে কি বলা হয়? দেখো, অবস্থান নির্ণয়ে ভুলের পরিমাণকে বলা হয়, পিছনে সোজা করে দাও, পিছনে সোজা করে দাও, তাহলে বুঝতে পারবো। কষ্ট করে আজকে দিনটা পার করো। আচ্ছা, তাহলে ভাই কি বললাম? তাহলে অবস্থান নির্ণয়ে ভুলের পরিমাণ কতটুকু? 2 মিটার। তার মানে এই 2 মিটার হচ্ছে তোমার অবস্থানের কি? অনিশ্চয়তা। 2 মিটার হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। আচ্ছা, ঠিক আছে। আবার দেখো, এমনও তো হইতে পারে যে ডেইজি বলল যে লুসি আমার থেকে 8 মিটার দূরত্বে আছে, এমনও তো হইতে পারে। তাহলে এইবার সে কয় মিটার কম বলছে? 2 মিটার কম বলছে। তাহলে দূরত্ব তো তুমি বেশিও মেজার করতে পারো, আবার কি কমও মেজার করতে পারো। তাহলে ডেইজি যদি বলে লুসি আমার থেকে 12 মিটার দূরে আছে, তার মানে সে 2 মিটার বেশি বলছে। অথবা ডেইজি যদি বলে লুসি আমার থেকে 8 মিটার দূরে আছে, তাহলে সে 2 মিটার কি বলছে? কম বলছে। তার মানে অবস্থান পরিমাপে তাহলে ভুলের পরিমাণটা অ্যাকচুয়ালি ভাই কত বলো তো? প্লাস মাইনাস 2 মিটার না? বলো, প্লাস মাইনাস 2 মিটার কিনা? তাহলে অনিশ্চয়তা অলওয়েজ প্লাস মাইনাসে মেজার হয়। কিভাবে? কেন? কারণ তুমি কমও বলতে পারো, বেশিও বলতে পারো। তাহলে এই প্লাস মাইনাস 2 মিটার হবে তোমার অবস্থানের অনিশ্চয়তা। কি হবে এটা? অবস্থানের অনিশ্চয়তা। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো, এটা হচ্ছে আমাদের অবস্থান পরিমাপে ভুল। হাই হাই, তুমি আসো আসো, ভিতরে বসতে পারো তুমি। তোমরা একটু, তুমি চিকন আছো, কি চাপো। তাহলে ভাইয়া বলো, অবস্থান পরিমাপে ভুল কত? প্লাস মাইনাস 2 মিটার। ওকে, তাহলে এইটাই হচ্ছে তোমার অবস্থানের অনিশ্চয়তা। বুঝা গেল কথা? এটা হচ্ছে তোমার অবস্থানের অনিশ্চয়তা। আচ্ছা, অবস্থানের অনিশ্চয়তা। কথা ক্লিয়ার? বুঝা গেল বিষয়টা? ওকে, আচ্ছা, তাহলে আমরা অবস্থানের অনিশ্চয়তা বুঝতে পারছি। তাহলে অবস্থানের অনিশ্চয়তা কি? তুমি অবস্থান পরিমাপে যতটুকু ভুল করবা সেটা হচ্ছে কি? অবস্থানের অনিশ্চয়তা। আচ্ছা, এটা ক্লিয়ার? তাহলে এটাকে ভাই কি দিয়ে প্রকাশ করা হয়? ডেল্টা এক্স দিয়ে। এবার দেখো, এবার সব ভরবেগের অনিশ্চয়তা জিনিসটা কি? ওকে, আচ্ছা, মনে করো একটা ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ায় আছে। এই ব্যক্তির নাম কি দিতে পারি? মনে করো করিম। আচ্ছা, এখন মনে করো এই করিমের সামনে দিয়ে একটা গাড়ি অতিক্রম করতেছে। আচ্ছা দেখো, তাহলে করিমের সামনে দিয়ে মনে করো একটা ভাইয়া গাড়ি অতিক্রম করছে। আচ্ছা, মনে করো গাড়ির ভিতরে ড্রাইভার আছে না? গাড়ির ভিতরে ড্রাইভার আছে, গাড়ির ভিতরে একটা স্পিডোমিটার আছে। আচ্ছা দেখো, দেখো ভাইয়া, এই কথা বলুন প্লিজ। তাহলে মনে করো করিমের সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির ভিতরে ড্রাইভার আছে, গাড়ির ভিতরে একটা স্পিডোমিটার আছে। এখন মনে করো স্পিডোমিটারে মনে করো গাড়ির স্পিড দেখাচ্ছে মনে করো 50 কিলোমিটার/আওয়ার। এখন এই 50 কিলোমিটার/আওয়ার কে দেখতেছে? গাড়ির ড্রাইভার। তাহলে গাড়ির প্রকৃত বেগ কত ভাইয়া? 50 কিলোমিটার/আওয়ার। ওকে, এখন মনে করো আমি করিমকে যা জিজ্ঞেস করলাম, এই করিম ভাই তুমি বলো তো এই গাড়িটা কত বেগে যাচ্ছে? করিম মনে করো বললো যে না ভাই গাড়িটা তো আমার কাছে মনে হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তার মানে সে 5 কিলোমিটার/আওয়ার বেশি বলছে না? বলো, বেশি বলছে কিনা? আবার এমনও তো হইতে পারে যে করিম বলল না ভাইয়া গাড়িটা যাচ্ছে 45 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এবার সে 5 কিলোমিটার কি বলছে? কম বলছে। তার মানে করিম এই গাড়িটার বেগ 5 কিলোমিটার বেশিও মেজার করতে পারে অথবা কি
5 কিলোমিটার কমও মেজার করতে পারে। তার মানে গাড়ির বেগ নির্ণয়ে ভুলের পরিমাণ কত? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে 5 কিলোমিটার পার আওয়ার, এটা কি আমরা বলবো বেগের অনিশ্চয়তা। এটাকে আমরা কি বলবো? বেগের অনিশ্চয়তা। তার মানে বেগ পরিমাপে ভুলের পরিমাণকে কি বলা হয়? বেগের অনিশ্চয়তা। তাহলে আমরা যেটা বলতে পারি প্লাস মাইনাস 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার বেগ নির্ণয়ে ভুলের পরিমাণ। এই লিখে ফেলে, লেখাটা লিখে ফেলো। তাহলে বলো বেগ নির্ণয়ে ভুলের পরিমাণকে কি বলা হয়? বেগের অনিশ্চয়তা। দেখো, আর অবস্থান নির্ণয়ে ভুলের পরিমাণকে কি বলা হয়? অবস্থানের অনিশ্চয়তা। এখন দেখো, তুমি যদি বেগের অনিশ্চয়তাকে ভর দিয়ে গুণ করো তাহলে কি পেয়ে যাবা? ভর বেগের অনিশ্চয়তা। সিম্পল জিনিস, ঠিক আছে কিনা? ওকে, আচ্ছা। ভর পরিমাপ বলতে পারো না? হ্যাঁ, ভর পরিমাপ বলতে পারো না, ভর তো চেঞ্জ হয় পরিমাপে বলতে পারবে না। ভর পরিমাপে আমরা এখানে ভুল প্রেজেন্ট করব না। হ্যাঁ, ভরের মান চেঞ্জ হয়, বাট এখানে বেসিক্যালি আমরা ভর পরিমাপে ভুলটা হিসাব করি না, কারণ আমরা ধরেই নিই ভর কি থাকে অলওয়েজ। যদিও ভর অলওয়েজ সেম থাকে না, আমরা ধরে নিই ভর কি থাকে, সেম থাকে। তাহলে কথা আমরা ক্লিয়ার কিনা দেখো। তাহলে বলো অবস্থানের অনিশ্চয়তা কি জিনিস? অবস্থান নির্ণয়ে ভুলের পরিমাণ। আর বেগের অনিশ্চয়তা কি জিনিস? বেগ নির্ণয়ে ভুলের পরিমাণ। আর বেগের অনিশ্চয়তাকে যদি তুমি বস্তুর ভর দিয়ে গুণ করো তাহলে কি পেয়ে যাবে? ভর বেগের অনিশ্চয়তা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? ডেল্টা পি। আচ্ছা, এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা যদি আমাদেরকে বলে ডেল্টা এক্স, মানে অবস্থানের অনিশ্চয়তা মাল্টিপ্লাইড বাই ডেল্টা পি, মানে ভরবেগের অনিশ্চয়তা, এটা হইতে হবে h আপন 4 পাই এর সমান অথবা তার চেয়ে কি বড়, ঠিক আছে কিনা? এখানে h এর পরিচয় কি ছিল? প্লাঙ্কের ধ্রুবক। ওকে, আচ্ছা। এখন দেখো আমরা ডেল্টা পি কে কি লিখতে পারি? বস্তুর ভর, টাচ লাগলেই সমস্যা হয়। আচ্ছা, দেখো তাহলে ডেল্টা ভি কে ভাই কি লিখতে পারি? বস্তুর ভর ইনটু ডেল্টা ভি। তাহলে আমি দেখো, আর আবারও টাচ করছি, আমি করে যাব ভাই, এত সেনসিটিভ জিনিস। ওকে, তাহলে দেখো, তাহলে আমি বেগের অনিশ্চয়তা কি করলাম? বস্তুর ভর দিয়ে গুণ করলে কি পেয়ে গেলাম? ভর বেগের অনিশ্চয়তা। তাহলে লেখা আছে যেখানে ডেল ভি হচ্ছে বেগের অনিশ্চয়তা। আচ্ছা, এখন দেখো এই সেম ফর্মুলাটা শক্তি এবং সময়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন দেখো ডেল্টা ই কে আমরা বলি শক্তির অনিশ্চয়তা, ওকে, আর ডেল্টা টি কে আমরা কি বলি? সময়ের অনিশ্চয়তা। ওকে, তো তুমি এইভাবেও লিখতে পারো। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা কিভাবে আসছে একটু দেখান। ওকে, এবার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো অবস্থানকে তুমি x দিয়ে লিখলা, আর ভরবেগকে তুমি p দিয়ে লিখলা, ঠিক আছে? এখন দেখো x ইনটু p কে ভাইয়া কি লেখা যায় বলো? বস্তুর ভর ইনটু বেগ লেখা যায় এটা লেখা যায়। এবার একটা কাজ করো, তুমি v কে t দিয়ে ভাগ দাও, আবার t দিয়ে গুণ দাও, তাহলে মান সেম থাকবে না? আচ্ছা, এবার দেখো ভেলোসিটি কে টাইম দিয়ে ভাগ দিলে কি আসবে? ত্বরণ। বেগকে সময় দিয়ে ভাগ দিলে কি আসবে? ত্বরণ আসবে। তাহলে এখানে কি লিখতে পারি দেখো, x ইনটু m a ইনটু t। m এ কি লেখা যায় বলো? বল। m এ কি লেখা যায়? বল। x ইনটু বল ইনটু t। আচ্ছা বলো তো, বল ইনটু সরণ কি বলে? কাজ। বল ইনটু সরণ হচ্ছে কাজ, আর কাজ মানেই শক্তি না? কাজ মানেই শক্তি। আলটিমেটলি এটাকে এনার্জি লেখা যায়। এই যে ভাই এইভাবে আসছে। তাহলে x ইনটু p যা কথা, দেখো x ইনটু p যা কথা, e ইনটু t কি সেম কথাই। ওকে, আচ্ছা, এবার দেখো কৌণিক গতির ক্ষেত্রেও লেখা যায়। তোমরা কৌণিক গতি নিয়ে এখনো কোনো পড়াশোনা করো নাই, সামনে তোমরা বৃত্তীয় গতি পড়বা, তারপরে তোমরা ঘূর্ণন গতি পড়বা।
ঠিক আছে। সো কৌণিক গতির ক্ষেত্রে আমরা লিখে থাকি ডেল্টা থিটা ইনটু ডেল্টা ফাই, বিকজ কৌণিক গতির ক্ষেত্রে হিসাবগুলো অলওয়েজ অ্যাঙ্গেলে হয়, ঠিক আছে কি না? এই জন্য আমরা অ্যাঙ্গেল দিয়ে কাজ করি। এখন দেখো এই দুটো জিনিস তোমাদের লাগবে না, এগুলো দেখে তোমাদের কোনো ম্যাথ আসবে না, তোমাদের শুধু লাগবে কোনটা বলো? এই দুটো জিনিস লাগবে, ঠিক আছে? এগুলো তোমাদের বইতে নাই, এগুলো এই জন্য আমি দেখাইছি। বুঝে গেল ব্যাপারটা? ওকে, আচ্ছা এখন একটা ব্যাপার লক্ষ্য করো, ডেল্টা এক্স সমান সমান কি লেখা যাবে এখান থেকে বলো তো? ডেল্টা এক্স গ্রেটার ইকুয়াল কি লেখা যাবে? h বাই 4 পাই ডেল্টা পি, বলো তো লেখা যাবে কি না এটা? মানে আমি ডেল্টা পি কে কোথায় নিয়ে গেলাম? নিচে নিয়ে গেলাম, এটা লেখা যাবে। এখন দেখো ডেল্টা এক্স এর সাথে ডেল্টা পি এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। অর্থাৎ ডেল্টা পি যত কম হবে ডেল্টা এক্স তত কি বেশি হবে। এখন বলো ডেল্টা পি কি ছিল? ভরবেগের অনিশ্চয়তা। ভরবেগের কি? ভরবেগের অনিশ্চয়তা। মানে ভরবেগের অনিশ্চয়তা যত কম, এর অর্থ কি? ভরবেগ নির্ণয়ে ভুলের পরিমাণ যত কম, তাহলে অবস্থান পরিমাপে ভুলের পরিমাণ তত কি হবে? বেশি হবে। দেখো ডেল্টা পি কি ছিল? ভরবেগ পরিমাপে ভুল। তাহলে ভরবেগ পরিমাপে ভুলের পরিমাণ যত বেশি, অবস্থান পরিমাপে ভুলের পরিমাণ তত কি কম। তার মানে তুমি অবস্থান যত একুরেটলি মেজার করবা, ভরবেগ তখন তুমি একুরেটলি মেজার করতে পারবা না। মানে তুমি যদি অবস্থান একুরেটলি মেজার করতে পারো তাহলে তুমি ভরবেগ একুরেটলি মেজার করতে পারবা না। আবার সিমিলারলি তুমি যদি ভরবেগ একুরেটলি মেজার করো তাহলে তুমি অবস্থান একুরেটলি মেজার করতে পারবা না। এখন দেখো যদি কোনো কারণে এরকমটা হয়, এখান থেকে দেখো ডেল্টা পি যদি শূন্যকে অ্যাপ্রোচ করে, দেখো ডেল্টা পি যদি শূন্যকে অ্যাপ্রোচ করে তাহলে দেখো শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে কি আসবে? ইনফিনিটি। শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে কি আসবে? ইনফিনিটি আসবে না? ইনফিনিটি আসবে। তাহলে ডেল্টা পি যদি শূন্যের কাছাকাছি হয় তখন তোমার ডেল্টা এক্স কার কাছাকাছি হবে? ইনফিনিটির কাছাকাছি হবে। অর্থাৎ ভরবেগ পরিমাপে ভুলের পরিমাণ যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে অবস্থান নির্ণয়ে ভুলের পরিমাণ কি? অসীমের কাছাকাছি হবে। আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখতে পারতেছি। এবং সিমিলারলি আমরা এটাও লিখতে পারি, যদি ডেল্টা এক্স এইটা 0 এর কাছাকাছি হয় তাহলে ডেল্টা পি কার কাছাকাছি হবে? ইনফিনিটির কাছাকাছি হবে। বুঝতে পারছো বিষয়টা? মানে যেহেতু এটা ভগ্নাংশের হরে আছে তাহলে এটা 0 হলে ভাগফল কত আসবে? ইনফিনিটি। তুমি ম্যাথমেটিক্যালি চিন্তা করো তাহলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই বিষয়টা তুমি ভাই মাথায় রাখো। তাহলে বোঝা গেল ভাই আমাদের কি মনে রাখতে হবে যে আমাদের অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে ডেল্টা এক্স, ভরবেগের অনিশ্চয়তা কি? ডেল্টা পি। দুটাকে গুণ দিলে কত পাবো? h বাই 4 পাই। যদি এই দুটার গুণফল h বাই 4 পাই এর সমান হয় অথবা বড় হয় তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি হবে? মান্য হবে। আর যদি না হয় তাহলে মান্য হবে না। সিম্পল জিনিস, বুঝা গেল সবাই? কোশ্চেন আছে কারো? প্রশ্ন থাকলে করো। আচ্ছা তাহলে এটা তাহলে আমাদের ক্লিয়ার। এই দুটা এগুলা খুব বুঝা লাগবে না, এই সূত্র দিচ্ছি না। এমআই লিখছো সবাই? ওকে, আচ্ছা না তুমি আপাতত লেখার দরকার নেই, আমি স্লাইড দিয়ে দিব পরে, তুমি এখানে মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? পরে লিখো। আচ্ছা চলো তোমরা একটা ম্যাথ সলভ করে ফেলি। চলো কি বলছে কোশ্চেন?
ইকুয়েশনটা বড় দেখো বলছে 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ইলেকট্রনের বেগের অনিশ্চয়তা 0.001% হলে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা কত হবে? ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, বেগের অনিশ্চয়তা দেওয়া আছে। তাহলে কার মান দেওয়া আছে বলো? ডেল্টা ভি এর মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? ডেল্টা ভি। তাহলে দেখো ডেল্টা ভি সমান কি লেখা যায়? দেখো এই যে দেওয়া আছে 0.001%, এটা আলটিমেটলি কার 0.001% বলো তো? এটা হচ্ছে এই 300 এর কি 0.001%। তাহলে আমরা এভাবে লিখতে পারি 300 ইনটু 0.001% কে নরমালি কিভাবে নেয়? কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। তাহলে এটাকে আবার 100 দিয়ে ভাগ হবে। দেখো এটা কত আসে? ডেল্টা ভি কত আসে দেখো? 0.00 কি? এটা হচ্ছে ভাই ms ইনভার্স 1। তাহলে আমরা বেগের অনিশ্চয়তা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন ভাই আমরা ফর্মুলা কি জানি? ডেল্টা x ডট ডেল্টা p গ্রেটার ইকুয়াল কত? h বাই কত? 4 পাই। এবার দেখো ডেল্টা p কে কি লেখা যায়? m ইনটু ডেল্টা v। ওকে, তাহলে আমার কি লাগবে বলো? আমার কি দরকার? আমার কি দরকার? ডেল্টা x দরকার, অবস্থানের অনিশ্চয়তা দরকার। তাহলে এখান থেকে আমরা ডেল্টা x বের করব। তাহলে ডেল্টা x গ্রেটার ইকুয়াল আসবে h বাই 4 পাই m ইনটু ডেল্টা v। ওকে, এখন তুমি মানগুলো বসাও। ভাই h এর মান কত? 6.626 ইনটু 10 পাওয়ার কত? -34। ওকে, h লিখলাম। 4 পাই এর মান কত? 3.14। ওকে, m কি বলো তো? m হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরের মধ্যে আমাদের সবার মুখস্থ কত সেটা? 9.11 ইনটু 10 পাওয়ার কত? -31। আচ্ছা, আর ডেল্টা ভি এর মান কত? 0.003। তাহলে এখান থেকে ভাই কি চলে আসবে? ডেল্টা এক্স এর মান চলে আসবে। হিসাব করে আমাকে বলো তো ডেল্টা এক্স টা কত আসে? ডেল্টা এক্স গ্রেটার ইকুয়াল কত আসে? আমাকে ধরো সব কোনো তো বাইনারিতে পারা বাইনারিতে দাও ভাই বাইনারি বল দাও এটা ঠিক করতে ভালো তাহলে কত আসবে দেখো? ডেল্টা এক্স আসবে হচ্ছে 0.019। জাস্ট হিসাব সিম্পল, আর কিছু না। এটা মিটারে হবে। বুঝছি ভাই এটা সবাই? ওকে, ইজি। নেক্সট ওয়ান চলো। বলা হচ্ছে দেখো 25 গ্রাম ভরের একটি কণার অবস্থানের অনিশ্চয়তা 10 পাওয়ার -5 মিটার। কণাটির বেগের অনিশ্চয়তা কত হবে? ওকে, তাহলে সেম ফর্মুলা আবার লিখো। ডেল্টা x
সূত্র কি হবে m ইনটু ডেল্টা v গ্রেটার ইকুয়াল h বাই 4 পাই। তাহলে আমাদের লাগবে বেগের অনিশ্চয়তা, মানে ডেল্টা v লাগবে। তাহলে ডেল্টা v আসবে h বাই 4 পাই m ইনটু ডেল্টা x। তাহলে মান বসাও 6.626 into 10 power minus 34 4 into 3.14 m কত 25 গ্রাম, এটাকে কেজিতে নাও 25 into 10 inverse 3 ডেল্টা x এর মান কত 10 পাওয়ার মাইনাস 5। তাহলে এখান থেকে তোমাদের ডেল্টা ভি চলে আসবে। কত আসবে বলো? তাহলে কত আসবে আমাদের आंसर 2.11 into 10 power minus 28 মিটার পার সেকেন্ড। সিম্পল ম্যাথ বাই ফর্মুলাতে পুট করবা, आंसर বের করবা, ঠিক আছে? চলো এইবার এটা বাড়ি কাজ 9 নম্বরটা, ঠিক আছে? যদি কোনো কোণার অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তা সমান হয় তাহলে কোণাটির বেগের অনিশ্চয়তা কত হবে, এটা হোমওয়ার্ক থাকবে। আমি স্লাইড দিয়ে দেব, সমস্যা নেই। হ্যাঁ ওগুলো কোনো ইস্যু না, এগুলো খুলে ফেলবি। স্লাইডগুলো আপনি মানে হ্যাঁ হ্যালো যাও আসো, এই যে মজার একটা কোশ্চেন, চলো ইন্টারেস্টিং কোশ্চেন। ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না কেন, দেখো। ওকে, এই কোশ্চেন কেউ তোমাকে কখনো করছে এখন পর্যন্ত যে ভাই ইলেকট্রন কেন কক্ষপথেই থাকে? ঠিক আছে, প্রোটন নিউট্রন তো একসাথে থাকে, ইলেকট্রন কেন তাদের সাথে থাকতে পারে না? চলো এইটা এখন আমরা এক্সপ্লেন করব। সো দেখো টান দিতে হবে, তারপরে এবার টান দিতে হবে। আইতে পড়ে যায় স্ক্রিনের দিতে হবে, যে স্ক্রিনে তো রাখলাম, আটা লাগবে না, শুধু টান। এটা না, শুধু টান। সরল রেখা দেন, সরল রেখা, সরল রেখার মতো টান দেন। সরল রেখা বাঁকা ভাবে। এটা আসছে কালার কালার ব্ল্যাক কালার সাইডে ব্ল্যাক আর হোয়াইট কালার কালার পাল্টা আমি প্রথম ওপেন করছি না। আচ্ছা এখন নিচে পাশে ভেরি নাইস। আচ্ছা ওকে, তাহলে এটা আমাদের পরমাণুর সেন্টার পজিটিভ, ঠিক আছে? ওকে আচ্ছা, ইলেকট্রন আছে কোথায় ভাই? কক্ষপথে। আচ্ছা এখন দেখো ইলেকট্রন বাস্তবে কোথায় আছে আমাদের রিয়ালিটিতে কই আছে? কক্ষপথে আছে। এখন আমি এসে বললাম না 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 ইলেকট্রন কক্ষপথে নাই, ইলেকট্রন আছে কোথায়?
নিউক্লিয়াসে। ওকে, আচ্ছা তাহলে কেউ এসে বললো ইলেকট্রন কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। তাইলে বলো তো এখানে তুমি ইলেকট্রনের অবস্থান কতটুকু ভুল মেজার করছো? এই কক্ষপথের ব্যাসার্ধের সমান না বলো তো? বলো, ইলেকট্রন রিয়ালিটিতে তো কক্ষপথে আছে, বাট তুমি জোর করে বলতেছো ইলেকট্রন কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। তাহলে ইলেকট্রনের অবস্থান তুমি কতটুকু ভুল মেজার করছো? এই কক্ষপথের ব্যাসার্ধের সমান, ঠিক আছে? তাহলে তোমার এই যে ব্যাসার্ধ যেটা আছে এইটাই হচ্ছে তোমার কি অবস্থানের অনিশ্চয়তা। কথাটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে তোমার অবস্থানের অনিশ্চয়তা। তাহলে অবস্থানের অনিশ্চয়তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডেল্টা এক্স। এখন আমি তোমাকে বলি সাধারণত পরমাণুর ব্যাসার্ধ কত ধরা হয় জানো? 10 পাওয়ার -15 মিটার। এটা হচ্ছে জেনারেলি আমরা ধরে থাকি 10 পাওয়ার -15 মিটার। ওকে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? অবস্থানের অনিশ্চয়তা পেয়ে গেলাম 10 পাওয়ার -15 মিটার। এখন চলো আমরা কি বের করি? আমরা ইলেকট্রনের বেগের অনিশ্চয়তাটা বের করি। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভাইয়া ডেল্টা এক্স ইনটু এম ইনটু ডেল্টা ভি গ্রেটার ইকুয়াল h/4 পাই। ওকে, তাহলে আমরা কি বের করব? আমরা ডেল্টা ভিটা বের করব। ডেল্টা ভিটা বের করব। তাহলে আমাদের টার্গেট কি বের করা? ডেল্টা ভিটা বের করা। আচ্ছা, তাহলে দেখো ডেল্টা ভিটা কত আসবে? ডেল্টা ভি আসবে গ্রেটার ইকুয়াল h/4 পাই ডেল্টা এক্স। এবার তুমি মান বসিয়ে ডেল্টা এক্স একটু ক্যালকুলেট করো। আচ্ছা এম লিখি নেই, সরি এম আছে তো, তাহলে এম লিখো। এবার তুমি একটু কষ্ট করে ডেল্টা ভিটা বাই ক্যালকুলেট করে দেখো কত আসে। ভালো করে দেখো, ইলেকট্রন যদি কোনো কারণে কোথায় চলে আসে? নিউক্লিয়াসে চলে আসে, তখন তার বেগের অনিশ্চয়তা কত হবে? দেখো তুমি 10 এর মাথায় পাওয়ারটা একটু দেখো ভালো করে। 10 পাওয়ার কত? 10 পাওয়ার 10। বাট ভাই বলো তো আলোর বেগ কত? আলোর বেগ কত? 3 × 10 পাওয়ার 8। তার মানে তুমি দেখো ইলেকট্রনের বেগের অনিশ্চয়তা আলোর বেগ থেকে বেশি চলে আসছে না? এটা কি আদৌ পসিবল? আমাকে বলো তো, এই মহাবিশ্বে কোনো বস্তু কি আলোর বেগে চলতে পারে? যার ভর আছে এমন কিছু আলোর বেগে চলতে পারে? অর্থাৎ কেউই হচ্ছে যে আলোর বেগে চলতে পারে না। তো যেহেতু ইলেকট্রনের বেগের অনিশ্চয়তাটা আলোর বেগের চেয়ে বেশি চলে আসছে, যেটা আসলে বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়, এই জন্যই ইলেকট্রন আসলে নিউক্লিয়াসে থাকতে পারে না। কথাটা বুঝতে পারছো? এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা। অনেকে অন্যরকম ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে, বাট কারেক্ট ব্যাখ্যাটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কারণেই এমনটা হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তো আশা করি সবাই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে চলো এখন আমরা আগের কোশ্চেনে রিটার্ন যাই। আচ্ছা, এটা তোমার তুলো নাই। ভাই এটা সবাই বুঝছো? ক্লিয়ার? ভাই যা বুঝো না। আসলে বলো বুঝছো কিনা? তো এবার আমরা একটু ডি ব্রগলির সমীকরণে রিটার্ন যাই। তো আমরা আমাদের ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা কিছু ম্যাথ সলভ করব। দেখো বলা হচ্ছে দুটি কক্ষপথে ইলেকট্রনের
ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত 3:5, তাহলে ইলেকট্রনের গতিশক্তির অনুপাত কত হবে এটা আমাদের বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তো তোমাদের মনে আছে কিনা দেখো, আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান কি লিখছিলাম? ওকে, তাহলে দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের আমাদের ফর্মুলাটা কি ছিল? h/√2m * কি কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এখন লক্ষ্য করো ল্যামডার সাথে কাইনেটিক এনার্জি কিভাবে সম্পর্কিত? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√E কে লেখা যায়? আমাকে বলো, লেখা যাবে না এই সম্পর্কটা? ওকে, আচ্ছা, তাহলে এখন তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ল্যামডা আপন ল্যামডা 2, দেখো প্লিজ, ল্যামডা 1 আপন ল্যামডা 2 সমান কি লেখা যাবে? রুট ওভার যেহেতু ভাই ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কি ek2 উপরে যাবে আর ek1 কোথায় আসবে? নিচে। বুঝতে পারছো? সিম্পল, জাস্ট ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এখন দেখো এই অনুপাতটা কত দেওয়া আছে? 3:5, আমরা বসায় দিই 3/5। দেখো আমি যদি এটা স্কয়ার করে দেই, দেখো আমি যদি 3/5 কে স্কয়ার করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? ek2 আপন ek1, ek2 আপন ek1। তাহলে কত আসবে বলো? 9/কত? 9/কত আসবে? 25। তাহলে ek2 আপন ek1 এটা আসবে ভাই 9/25। তাহলে এটাই তোমার आंसर, ঠিক আছে? তাহলে দুটো বস্তুর গতিশক্তির এই দুটো কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তির অনুপাত। বুঝতে পারলাম? দেখো তাহলে ল্যামডার সাথে ek এর সম্পর্ক কি? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√ek। তাহলে আমি যদি ল্যামডা 1/λ2 লিখি, তাহলে আমাকে কি লিখতে হবে? √ek2/ek1। তাহলে এখন আমাকে তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:5, তাহলে আমরা বসাই দিলাম 3/5, এটাকে স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে কি চলে আসবে? গতিশক্তির অনুপাত চলে আসবে। সিম্পল হিসাব। চলো নেক্সট কোশ্চেন। বলা হচ্ছে দুটি কণা A এবং B এর বেগ যথাক্রমে 0.05 এবং 0.02 মিটার পার সেকেন্ড। B কোণের ভর A কোণের ভরের 5 গুণ, তাহলে তাদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে? আচ্ছা, এখন দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ফর্মুলাটা কি ছিল? h আপন কি mv, এটা ছিল আমাদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ফর্মুলা। ওকে, আচ্ছা, তাহলে মনে করো আমি A কোণার জন্য কি লিখতে পারবো? A কোণার জন্য লিখতে পারবো ল্যামডা a সমান h/ma VA, এটা লেখা যাবে। সিমিলারলি আমরা B কোণার জন্য কি লিখতে পারবো? ল্যামডা B সমান h/mb BB, এটা লেখা যাবে। ওকে, এখন দেখো আমি যদি এখন ল্যামডা a কে ল্যামডা b দিয়ে ভাগ দেই, তাহলে ভাগ দিলে কি আসবে? ভাগ দিলে আসবে h/mabA, আর এটা যদি আমি গুণ দেই, গুণ দিলে কি নিচেরটা উপরে চলে যাবে, উপরটা কি নিচে চলে আসবে। আমরা লিখতে পারবো mb bb/h। দেখো
এইচএস কি যাচ্ছে, এইচএস কাটা, ওকে এইচএস কাটা। ওকে তাহলে কি লেখা যায়, তাহলে এইচ গুলো কাটে গিয়ে কি থাকে এমবি ভিবি বাই এমএ ডিএম। ওকে এখন লক্ষ্য করো কি কি দেওয়া আছে, তোমাকে এ কোণের বেগ দেওয়া আছে না, তাহলে এ কোণের বেগ কত 0.05, তাহলে দেখো এখানে আমরা লিখবো ইনটু 0.05। ওকে বি কোণের বেগ কত দেওয়া আছে 0.02, আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো 0.02 লিখলাম। এখন কি বলছে বি কোণের ভর এ কোণের ভরের কত গুণ 5 গুণ, তাহলে আমি এমবি কে কি লিখতে পারি 5 ইনটু এমএ, এমবি কে কি লিখতে পারি 5 ইনটু এমএ, যেহেতু বি কোণের ভর এ কোণের ভরের কত গুণ 5 গুণ, আর নিচে আসবে এমএ, তাহলে এমএ এমএ কি যাবে এমএ এমএ কাটা, তাহলে এখানে তোমার আনসারটা চলে আসবে। বুঝতে পারছো সিম্পল হিসাব। এই বের করো রেশিওটা কত, তাহলে রেশিওটা কত আসবে 0.4। ওকে আচ্ছা হ্যাঁ বরাবর 2 ওইসে 5 কাটা যায় এইভাবে। ও তাহলে আমাকে 0.4 বলবো কি 2 হবে। তাহলে দেখো অনুপাত আছে কত আসবে 2 আসবে। ক্লিয়ার সবাইটা, ওকে ইজি ম্যাথ। চলো 3 নাম্বার বলছি 60 গ্রাম ভরের একটি টেনিস বল 10 এমএস ইনভার্স ওয়ান বেগে চলমান, বলকে ডিপ্রোগ্লি তরঙ্গের কত, এটা এর জন্য আছে, এটা ইজি পারলাম। এখন চলো এটা দেখো, ও আনা স্লাইডে আমি দিয়ে দিব তো, ঠিক আছে স্লাইড পেয়ে যাবে। আচ্ছা এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, একই বেগে চলমান ইলেকট্রন ও প্রোটনের ডিব্রোগ্লি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে। দেখো সবাই প্লিজ, তাহলে দেখো মূল ফর্মুলাটা আমাদের কি ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই v। ওকে এখন দেখো h তো এমনিতেই অলওয়েজ কি থাকে কনস্ট্যান্ট থাকে, আবার বলে দিচ্ছে একই বেগে চলমান, তার মানে বেগের মান কি আছে, বেগের মানও কনস্ট্যান্ট, তাহলে ল্যামডার সাথে m কিভাবে সম্পর্কিত, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কত 1 বাই m। ওকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ল্যামডা ইলেকট্রন ডিভাইডেড বাই ল্যামডা প্রোটন, ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন সমান সমান কি লেখা যায় m প্রোটন বাই m ইলেকট্রন, বিকজ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে এখন তুমি দেখো প্রোটনের ভর কত 1.673 ইনটু 10 পাওয়ার মাইনাস 27, আর ইলেকট্রনের ভর কত 9.11 ইনটু 10 পাওয়ার মাইনাস 31, তাহলে এখান থেকে রেশিও চলে আসবে। বুঝতে পারছো এটা ইজি। বুঝতে 1836 আছে। আচ্ছা তাহলে দেখো 1837 এর মতো আছে অনুপাত না, এটা আসবে। চলো এবার 5 নাম্বার দেখো, বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর হ্যাঁ কয়টা বাজে নাকি 58 ক্লাস কি বলছে, হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিব্রোগ্লি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। ওকে আচ্ছা
দেখো লাস্ট ক্লাসে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম, দেখো আমাদের একটা ফর্মুলা ছিল লাস্ট ক্লাসে আমরা বুঝলাম যে n ল্যামডা সমান হচ্ছে 2 পাই r, অর্থাৎ ইলেকট্রন যদি n তম কক্ষপথে থাকে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে n ল্যামডা, এবং এই n ল্যামডা কার সমান হবে বৃত্তাকার কক্ষপথের পরিধির সমান হবে। আচ্ছা এখন দেখো কত নম্বর কক্ষপথ বলছে 5 নম্বর কক্ষপথ, তাহলে এখানে হবে 5 ল্যামডা 2 ইনটু পাই। আচ্ছা দেখো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল 0.529 m স্কয়ার বাই z, এটা ছিল আমাদের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, আমরা পরে আসছিলাম। ইনটু কত ছিল 10 ইনভার্স 10, তাহলে 5 ল্যামডা সমান আসবে 2 into 3.1416 into 0.529, পঞ্চম কক্ষপথ বলতে হবে 5 স্কয়ার বাই 1 into 10 ইনভার্স 10। তাহলে দেখো এখানে n এর মান হচ্ছে 5, যেহেতু পঞ্চম কক্ষপথ বলছে। আর দেখো এখানে z কি ছিল হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, এজন্য আমরা এখানে 1 বসাইছি। ওকে, আর এখানে 10 ইনভার্স 10 হচ্ছে মিটারে কনভার্ট করার জন্য আমরা বসাইছি। কত সো এখান থেকে কাই কি হিসাব করবে তুমি এই ল্যামডার মানটা হিসাব করলে তুমি কি ডিগ্রিটির তরঙ্গদৈর্ঘ্য পেয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে স্লাইডগুলো সেভ করে রাখছি, আমি তোমাদেরকে সবগুলো দিয়ে দিব নেক্সট ক্লাসে। টোটালি একটা ক্লাসও পাও না এরকম রেখে আছে, টোটালি কোনো ক্লাস করো নাই তোমরা, হচ্ছে একজন মানে প্রথম দিকে কিছু পাও নাই। হ্যাঁ আচ্ছা, তোমরা তাহলে ইয়াতে আসবা, তোমরা হচ্ছে শুক্রবারে 11টায় আসবা, তোমরা যারা একদম নতুন কিছুই পাও নাই, ঠিক আছে? হ্যাঁ ওটা পাবা। যারা কিছুই পাও না তারা শুক্রবার 11টায় আসবা। হ্যাঁ সকাল 11টায়। ঠিক আছে, আজকে তুমি চলো।